উফ, অনেকটা পথ হেঁটে এসেছি। গলাটা শুকিয়ে একেবারে তৃষ্ণায় কাঠ হয়ে গেছে। একটু একটু জল পেলে শান্তি পেতাম, কিন্তু আশেপাশে তো কোনো ঘর বাড়িও দেখতে পাচ্ছি না যে গিয়ে একটু জল চাইব। দেখি, আর একটু সামনে এগিয়ে গিয়ে দেখি যদি কোনো পুকুর কিংবা জলাশয় পাই। আরে ওই তো একটা ঝিল দেখা যাচ্ছে। বাহ, কি সুন্দর টলটলে কাঁচের মতো স্বচ্ছ জল, দেখেই যেন তৃষ্ণা মিটে গেল। বন্ধুরা, আমাদের আজকের গল্প সুন্দরবনের মণিকুঞ্জ ঝিল নিয়ে। সুন্দরবনের মানুষের কাছে এই মণিকুঞ্জ ঝিলটি এক বিভীষিকা হয়ে উঠেছিল। শোনা যেত কোনো এক মায়াবী রাক্ষসের প্রকোপে ওই ঝিলের জল ছিল খুবই সুস্বাদু ও মিষ্টি, কিন্তু লোভে পড়ে কেউ যদি ভুল করেও সেই জল পান করত, তখন এক অদৃশ্য রাক্ষসে হাত জল থেকে এসে তাকে টেনে হিঁচড়ে নিয়ে চলে যেত অন্ধকার রহস্যময় মণিকুঞ্জ ঝিলের গভীরে। গ্রামবাসীরা সবটাই জানত, তাই কেউ ওই ঝিলের আশেপাশে যেত না, আর ঝিলটি পরিত্যক্ত হয়ে পড়ে থাকত। কিন্তু সেই ঝিলের জল এতটাই স্বচ্ছ ছিল যে সেটি দেখে কারোর কিছু বোঝার উপায় ছিল না। এদিকে গৌরগঞ্জ রাজ্যের যুবরাজ তার বেশ কিছু সৈন্য নিয়ে সুন্দরবনের জঙ্গলে শিকার করার জন্য আসেন। আরে গাড়িটা থামাও, গাড়ি থামাও। বাহ, কি সুন্দর ঝিল! এমন স্বচ্ছ জলের ঝিল আমি পূর্বে কখনো দেখিনি। যাই একটু সামনে থেকে দেখে আসি। আহ, কি সুন্দর এই পরিবেশ! খোলা আকাশ, ঠান্ডা বাতাস, স্বচ্ছ কাচের মতো জল, যেন মনে হচ্ছে এক টুকরো স্বর্গ। রাক্ষসটি তার মায়াবী প্রকোপে মণিকুঞ্জ ঝিলের চারিদিকে এক অপরূপ মায়া সৃষ্টি করে রেখেছে, যাতে খুব সহজেই কেউ সেই সৌন্দর্যের দ্বারা মুগ্ধ হয়ে তার ফাঁদে পড়ে যায়। এমন স্বচ্ছ জল পান করতে পারলে জীবনটাই ধন্য হয়ে যাবে। যুবরাজ, ওই ঝিলে যাবেন না, ওই ঝিলে যাবেন না। কি বলছেন? যাব না মানে? আমাদের যুবরাজকে কেউ একজন টেনে নিয়ে যাচ্ছে। ওই ঝিলে রাক্ষস আছে, রাক্ষস। রাক্ষস? হ্যাঁ, ওই ঝিলের জলে রাক্ষস আছে। যে ওই ঝিলের জলের দিকে হাত বাড়াবে তাকেই টেনে নিয়ে যাবে। নিজেরা যদি প্রাণে বাঁচতে চান তাহলে চলে যান, চলে যান, এখনই এখান থেকে চলে যান। হ্যাঁ রে, এখন কি করবি? আমরা কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না। শুনলি না, এই জলে রাক্ষস আছে। তবে আমাদের যুবরাজের কি হবে? হ্যাঁ, এখন একমাত্র বীরই আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে। হ্যাঁ।
রাক্ষস? হ্যাঁ বীর, আমরা নিজেরা সেই হাত দেখেছি। এই বড় হাত যুবরাজকে টেনে নিয়ে জলের গভীরে চলে গেল। দাঁড়াও, আমাকে সবটা দেখতে দাও। সবটা দেখার পর বীর সেই মুহূর্তেই মেঘ চাদরে করে উড়ে যায় সেই মণিকুঞ্জ ঝিলে। এটাই তবে সেই মণিকুঞ্জ ঝিল। এখানেই রয়েছে সেই রাক্ষস। বীর তার চারিদিকে এক অলৌকিক বলয় সৃষ্টি করে সেই ঝিলে ঝাঁপ দেয়। জলের নিচে দুর্গ, অদ্ভুত তো। কৌতূহলের বশে বীর সেই দুর্গের অন্তর্মহলে প্রবেশ করে। আর প্রবেশ করতেই দেখে একজন অপরূপ সুন্দরী কন্যা শিকল দিয়ে বাঁধা রয়েছে। এ কি? কে তুমি? এখানে এভাবে বন্দী হয়ে আছো কেন? আমি সুন্দরবন ঝিলের রাজকন্যা। আমাকে আমার ভ্রাতা, না না ভ্রাতা নয়, রাক্ষস, হ্যাঁ একটা রাক্ষস আমাকে এখানে বন্দি করে রেখেছে। তার মানে ওই রাক্ষসটা তোমার ভ্রাতা? হ্যাঁ, কিন্তু তুমি কে? এখানে কিভাবে এলে? আমি বীর, গৌড়গঞ্জ রাজ্য থেকে এসেছি। এরপর বীর যুবরাজের সঙ্গে ঘটে যাওয়ার সমস্ত কথা রাজকন্যাকে জানায়। কিন্তু তুমি কিভাবে এলে এখানে? আমার কিছু অলৌকিক শক্তি আছে, তার দরুনই আমি এখানে আসতে পেরেছি। চলে যাও, রাক্ষসটা এখানে আসার আগে তুমি এখান থেকে চলে যাও। না, যুবরাজকে না নিয়ে আমি কোথাও যাব না। পাগলামি করো না, ওই রাক্ষসটা খুব ভয়ঙ্কর। এখানে যারা আসে তাদের সবার শক্তিও কেড়ে নেয়, আর সবাইকে ঘুমের দেশে পাঠিয়ে দেয়। আচ্ছা, তুমি যে বললে তুমি ওই রাক্ষসের বোন, তবে তোমাকে কেন এইভাবে ও শিকল দিয়ে বেঁধে রেখেছে? সে অনেক কথা। আসলে আমরা যমজ ভাই বোন। এই ঝিল রাজ্যের রাজকন্যা আমি, আর ও রাজপুত্র। কিন্তু ছোট থেকেই আমার ভ্রাতা ছিল প্রচণ্ড জেদি। পিতামাতার কোনো কথাই সে শুনতো না। আমাদের ঝিল রাজ্যের সমস্ত সদস্যদের সে হেয় করত। একদিন, তোর এত বড় সাহস! তুই একটা সাধারণ মালির ছেলে হয়ে আমার পোশাক পরিস? খোল, এক্ষুনি এই পোশাকটা খোল। আমাকে এই পোশাকটা রানীমা দিয়েছেন। আসলে আমার সমস্ত পোশাক ছিঁড়ে গেছে তো, তাই এটা রানীমা আমাকে পরতে দিয়েছেন রাজপুত্র। রানীমা দিয়েছেন তো কি হয়েছে? এটা আমার পোশাক। আমার জিনিস কেউ স্পর্শ করুক সেটা আমার একেবারে পছন্দ নয়। খোল, খোল বলছি এক্ষুনি। ছেড়ে দিন আমায় রাজপুত্র, এক্ষুনি এই পোশাকটা খোল। ছেড়ে দিন আমায় রাজপুত্র। এটা তুমি কি করছো? তুমি কেন আমার পোশাক ওই মালির ছেলেটাকে দিয়েছো? ওকে তুমি এক্ষুনি এই পোশাকটা খুলে ফেলতে বলো। কেন? কি হয়েছে? এই পোশাকটা ওকে দিয়েছি তো কি হয়েছে? তোমার তো এই পোশাকটা আর হয় না রাজপুত্র। তাহলে এটা যদি অন্য কারোর কাজে লাগে তাহলে ক্ষতি কি? লাভ ক্ষতি আমি কিচ্ছু জানি না, তবে আমার জিনিস কেউ স্পর্শ করুক সেটা আমার একেবারেই পছন্দ নয়। আর এই ছেলেটা আমার পোশাক পরিধান করেছে, ওকে তো আমি মেরেই ফেলবো। রাজপুত্র! রাজপুত্রের এমন ব্যবহারে ঝিল রাজ্যের রাজা ও রানী দুজনেই খুব কষ্ট পেতে থাকে। ধীরে ধীরে রাজকন্যা ও রাজপুত্র দুজনেই 25-এর গণ্ডিতে পা ফেলে। কিন্তু তখনও রাজপুত্রের স্বভাবে কোনো পরিবর্তন আসে না। তাই তারা রাজকন্যাকে ঝিল রাজ্যের রানীর আসনে বসান।
নিজের চোখের সামনে রাজকন্যাকে রানী হতে দেখে রাজপুত্র আরো ক্ষিপ্ত হয়ে যান। শুরু করে তন্ত্র সাধনা, কালো জাদু, আর হয়ে ওঠে এক নৃশংস রাক্ষস। ওই রাক্ষসটা নিজের তন্ত্রবিদ্যা আর কালো জাদু করে আমার পিতা মাতাকেও ঘুমের দেশে পাঠিয়ে দিয়েছে, আর আর আমার সমস্ত শক্তি কেড়ে নিয়ে আমাকে এখানে বন্দি করে রেখেছে। কেঁদো না রাজকন্যা, কেঁদো না। আমি তোমার মনের কষ্ট বুঝতে পারছি। আচ্ছা, আমাদের যুবরাজকে ওই রাক্ষস কোথায় লুকিয়ে রেখেছে তুমি জানো? হ্যাঁ জানি, কিন্তু ওই রাক্ষসটা যদি মারা যায় তাহলে তাহলে সবাই আবার তাদের প্রাণ ফিরে পাবে। আচ্ছা, ওই রাক্ষসটাকে হত্যা করার কি কোনো উপায় আছে? হ্যাঁ, একটা উপায় আছে। কি সেই উপায়, আমায় বলো। এই ঝিল থেকে বেরিয়েই প্রথম যে সুন্দরী গাছ পড়বে তার ডালই যদি ওই রাক্ষসের বুকে এপার ওপার করা যায় তবেই সে মারা যাবে। কিন্তু এটা তো অসম্ভব। সম্ভব, আমি পারবো। তুমি পারবে? পারবে ওকে হত্যা করতে? পারতে তো আমাকে হবেই। তবে খুব সাবধান, সুন্দরী গাছের ডাল স্পর্শ করার সাথে সাথেই ওই রাক্ষস তোমাকে মারার জন্য সেখানে উপস্থিত হবে। চিন্তা নেই, ও আমার কোনো ক্ষতি করতে পারবে না। রাজকন্যাকে কথা দিয়ে বীর ঝিল থেকে আবারও উপরে উঠে আসে। এবং সামনেই দেখতে পায় সেই সুন্দরী গাছ। তবে এই সেই সুন্দরী গাছ। গাছটির দেখা পেতেই বীর গাছটির একটি ডাল ভেঙে নেয়, আর তখনই সেই রাক্ষসটিও সেখানে এসে হাজির হয়। কে তুই? এই গাছে কেন হাত দিয়েছিস? দুষ্ট রাক্ষস, তুই চলে এসেছিস তবে? তাকিয়ে দেখ, তোর মরণ বাণ আমার হাতে। কে তুই? আমি বীর, তোর মৃত্যুদূত। এই তুই আমার মৃত্যুদূত? দেখ তবে। এইভাবে কিছুক্ষণ বীরের সঙ্গে ওই রাক্ষসের লড়াই চলতে থাকে। লড়াই যখন তুঙ্গে তখন বীর সেই সুন্দরী গাছের ডালটি রাক্ষসের দিকে ছুড়ে দেয়। আর রাক্ষসের দিকে পড়তেই সেটি একটি ধারালো অস্ত্রে পরিণত হয় এবং রাক্ষসটির বুকটিকে এফোর ওপর চিরে ফেলে। মুহূর্তের মধ্যেই সেই রাক্ষসটি মাটিতে লুটিয়ে পড়ে। ধীরে ধীরে তার নিথর দেহ ছাইয়ে পরিণত হয়। যুবরাজ! হ্যাঁ বীর, আমি ফিরে এসেছি। ঝিলের রানী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। না বীর, ধন্যবাদ তো তোমার প্রাপ্য। আজ এত বছর পর আমি আমার পিতা মাতাকে ফিরে পেয়েছি, আমি আমার সাম্রাজ্য ফিরে পেয়েছি। এই মানুষগুলো তাদের প্রাণ ফিরে পেয়েছে। আমি নিজে ওই রাক্ষসের হাত থেকে মুক্তি পেয়েছি, তাই এই ধন্যবাদ তোমার প্রাপ্য। কখনো কোনো প্রয়োজনে আমাকে জানাতে যেন কখনো ভুলো না বীর। অবশ্যই জানাবো। বীর, আজ তোমার জন্য আমার এই এতগুলো মানুষ প্রাণ ফিরে পেয়েছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। না না যুবরাজ, আমাকে ধন্যবাদ জানিয়ে ছোট করবেন না, এটা তো আমার দায়িত্ব। আমরা তোমাকে দু হাত তুলে আশীর্বাদ করি। তুমি অনেক সুখী হও, অনেক সুখী হও তুমি।